একজন গরিব মেয়ে একজন ক্ষুধার্ত বৃদ্ধকে তার ঢাবায় খাবার খাওয়াল এবং তার জীবন হঠাৎ বদলে গেল যখন সেই বৃদ্ধের ছেলে তাকে খুঁজতে খুঁজতে এলো। আকাশ ছিল ধূসর, শীতের ঠান্ডা হাওয়া ছোট্ট গ্রামের প্রতিটি গলিপথ দিয়ে বয়ে যাচ্ছিল। লাল মাটির রাস্তা একটি চৌরাস্তা পর্যন্ত চলে গিয়েছিল, যেখানে ধানের ক্ষেত বিস্তৃত ছিল এবং ফসল কাটার পর ঘাস খড়ের কিছু স্তূপ পড়েছিল। গ্রামটি শান্ত ছিল, শুধু মাঝে মাঝে দিওয়ালির প্রস্তুতিতে ব্যস্ত ঘরগুলো থেকে একে অপরকে ডাকার আওয়াজ ভেসে আসত। প্রিয়ার ঢাবা সেই চৌরাস্তায় চুপচাপ দাঁড়িয়েছিল, একটি ছোট্ট পুরনো ঢাবা যেখানে কাঠের কিছু ক্ষয় যাওয়া টেবিল চেয়ার এবং কিছু ভাঙা প্লাস্টিকের চেয়ার ছিল, যেগুলোকে ইট দিয়ে ঠেকা দেওয়া হয়েছিল। ঢাবার বাইরে লাগানো প্রিয়ার ঢাবা সাধারণ খাবার লেখা বোর্ডটিও রোদ আর বৃষ্টিতে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। ঢাবার ভেতরের পরিবেশ আগের চেয়েও অনেক বেশি বিষণ্ণ ছিল। প্রিয়া রান্নাঘরের কোণে বসেছিল, তার রোগা হাতগুলো কাঁপছিল। সে হিসেবের খাতার পাতা উল্টাচ্ছিল, তার চোখে উদ্বেগ স্পষ্ট ফুটে উঠছিল। তার বাবা, একজন দুর্বল সাদা চুলের বৃদ্ধ, ঢাবার একটি কোণে কুঁকড়ে বসেছিলেন। তিনি ঠান্ডা থেকে বাঁচতে আর কাঠ জ্বালাতে চাইছিলেন না, কারণ তার খরচের চিন্তা ছিল। তার দিক থেকে হালকা দীর্ঘশ্বাসের আওয়াজ আসছিল, কিন্তু তবুও তিনি তার মেয়েকে সাহস দেওয়ার চেষ্টা করলেন। বেটা, চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। ভালো কাজ সব সময় শান্তি আনে, মনে আছে তো? প্রিয়া তার বাবার দিকে তাকালো। তার চোখে ক্লান্তি এবং আশার একটি হালকা আলোক রেখা ছিল। বাবার কথাগুলো তাকে সেই দিনগুলোর কথা মনে করিয়ে দিল, যখন তার মা বেঁচে ছিলেন, যিনি সব সময় তাকে শেখাতেন যে দয়া হলো সবচেয়ে মূল্যবান সম্পদ যা একজন মানুষ অন্যকে দিতে পারে। কিন্তু এখন সে নিশ্চিত ছিল না যে এই বিশ্বাস ধরে রাখতে পারবে কিনা। বাইরে হালকা গুঁড়িগুড়ি বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। প্রিয়া তার পাতলা শাল আরও শক্ত করে জড়িয়ে নিল। খাতায় লেখা ছোট্ট অঙ্ক এবং মাসের শেষে পরিশোধ করতে হবে এমন ঋণের দিকে তাকালো। সে আস্তে আস্তে বিড়বিড় করল, আমি যদি এর ব্যবস্থা করতে না পারি তাহলে আমি কি করব? ঠিক সেই মুহূর্তে কাঠের ক্যাচকোচ করা দরজাটি খুলল এবং একজন বৃদ্ধ ভেতরে এলেন। তার পুরো শরীর ভেজা ছিল। তার তালি দেওয়া কোট ঠান্ডা হাওয়া থেকে বাঁচানোর জন্য যথেষ্ট ছিল না। তার জুতো ছেঁড়া ছিল, যা থেকে তার রোগা কাদামাখা পা দেখা যাচ্ছিল। তার চোখে ক্লান্তি এবং আশার একটি ক্ষীণ আলো দুটোই ছিল। বঞ্জি, তিনি কাপা কণ্ঠে বললেন, আমাকে কিছু খেতে দাও, আমি 3 দিন ধরে কিচ্ছু খাইনি। প্রিয়া একটি মুহূর্তের জন্য হতবাক হয়ে গেল। সে তার সামনে দাঁড়িয়ে থাকা সেই বৃদ্ধকে দেখল, যিনি কাঁপা হাতে তার ছেঁড়া পাগড়ি ধরেছিলেন। সেই দৃশ্যটি তাকে সেই দিনগুলোর কথা মনে করিয়ে দিল, যখন তার পরিবারও কষ্টে ছিল, যখন তার মাকে পরিবারের পেট ভরানোর জন্য বাটি বাটি চাল ধার নিতে হতো। সেদিন একজন অচেনা লোক তার খাবার ভাগ করে দিয়েছিল, যার ফলে সে এবং তার মা কৃতজ্ঞতায় কেঁদে ফেলেছিল। কিন্তু তারপর প্রিয়া খালি ঢাবার দিকে তাকালো। রান্নাঘরে মাত্র কিছুটা ভাত এবং কিছু মুরগির টুকরো বাকি ছিল, যা সে তার বাবার জন্য রেখে দিয়েছিল। সে নিজেকে জিজ্ঞেস করল, আমি কি তখন দিতে পারি যখন আমি নিজেই ভেঙে পড়ছি? আমি যদি এদের সাহায্য করি তাহলে কি আমি আগামী দিনের মুখোমুখি হতে পারব? কোণে বসে তার বাবা সব দেখছিলেন। তিনি কিচ্ছু বললেন না, শুধু আস্তে মাথা নাড়লেন, যেন বলছেন, যা সঠিক তাই করো। প্রিয়া গভীর শ্বাস নিল এবং এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে বৃদ্ধকে নরমভাবে বলল, এখন বসুন, আমি আপনার জন্য কিছু বানাচ্ছি। প্রিয়া রান্নাঘরে গেল, বাকি ভাত বের করল এবং খিচুড়ি বানানোর প্রস্তুতি নিতে লাগল। সে মুরগির কিছু ছোট ছোট টুকরোও কাটল। তার হাত ক্রমাগত কাঁপছিল যখন সে সেই টাকার কথা ভাবছিল যা এই খাবারের পরে তার কাছ থেকে চলে যাবে। কিন্তু যখন সে খিচুড়ি থেকে উঠতে থাকা ধোঁয়া দেখল, তখন সে নিজেকে বলল, মা, আমি এটা আপনার জন্য করছি, আপনি যা আমাকে শিখিয়েছেন তার জন্য। যখন গরম খিচুড়ির বাটি তার সামনে রাখা হলো, তখন বৃদ্ধের চোখে জল এসে গেল। তিনি চামচ তুলে খেতে খেতে ধরা গলায় বললেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমি অনেক দিন এত ভালো খাবার খাইনি। তিনি ঢাবার চারদিকে তাকালেন। তার দৃষ্টি দেয়ালের কোণে লাগানো একটি পুরনো ছবিতে গিয়ে থামল। সেটি প্রিয়ার মায়ের ছবি ছিল। তিনি নিজের মনে ফিসফিস করলেন, এই মহিলাকে খুব চেনা চেনা লাগছে।
এই কথায় প্রিয়া একটু বিভ্রান্ত হয়ে পড়ল। সে আরও জিজ্ঞেস করতে চাইছিল, কিন্তু তারপর থেমে গেল, শুধু চুপচাপ হাসল। সে রান্নাঘরে ফিরে গেল এবং পরিষ্কার করতে লাগল। তার মনে মিশ্র অনুভূতি উথলে উঠছিল, চিন্তা, অনুশোচনা, কিন্তু সাথে একটি অদ্ভুত স্বস্তিও। রাত হয়ে গিয়েছিল। চৌরাস্তার ছোট্ট ঢাবা আবার নীরবতায় ডুবে গেল। কিন্তু প্রিয়া জানত না যে খিচুড়ির সেই সাধারণ বাটি, যা সে এইমাত্র দিয়েছিল, ঘটনাগুলির এমন একটি ধারার সূচনা করবে যা তার জীবন চিরতরে বদলে দেবে। বাইরে বৃষ্টি তখনও ঝিরঝির করে পড়ছিল। পুরনো ছাদে পড়তে থাকা ফোঁটাগুলো যেন মাটি আর আকাশের কান্নার মতো লাগছিল। ঢাবার ভেতরের পরিবেশ অদ্ভুতভাবে শান্ত হয়ে গিয়েছিল। আনন্দজি, সেই বৃদ্ধ, একটি ক্ষয়ে যাওয়া কাঠের টেবিলে কুঁকড়ে বসেছিলেন। তার কাঁপা হাত গরম খিচুড়ির বাটি ধরেছিল। তিনি খেতে খেতে চুপচাপ তার চোখের জল মুছছিলেন, সেই জল যা এতদিনের পথ ঘোরার পর শুকিয়ে গিয়েছিল, আজ একটি গরম খাবারে আবার উথলে উঠেছিল। প্রিয়া দূর থেকে তাকে দেখছিল। তার মন চিন্তার ভারে ভারী ছিল। আনন্দজিকে সাহায্য করার সিদ্ধান্ত তাকে স্বস্তি দিয়েছিল, কিন্তু চিন্তাও ছিল। সেই সামান্য খাবারটি তার বাবার রাতের খাবারের জন্য ছিল। সে কি সঠিক করছিল, নাকি নিজেকে আরও বেশি কষ্টে ফেলছিল? সে আস্তে একটি দীর্ঘশ্বাস ফেলল। একটি পুরনো স্মৃতি ধীরে একটি পুরনো চলচ্চিত্রের মতো তার চোখের সামনে ঘুরে গেল। সেই দিনগুলো যখন তার মা সবেমাত্র মারা গিয়েছিলেন। পুরো পরিবার দারিদ্র্যে ডুবে গিয়েছিল। একটি ঠান্ডা শীতের সন্ধ্যায় তার বাবা একজন অচেনার বাড়ির দরজায় কড়া নেড়েছিলেন। তার মেয়ের পেট ভরানোর জন্য খাবার চেয়েছিলেন। সেই মহিলা বেশি কিছু বলেননি, শুধু চুপচাপ বাবা মেয়েকে গরম খিচুড়ির একটি বাটি দিয়েছিলেন এবং সাথে একটি কথা বলেছিলেন, যা প্রিয়া কখনো ভোলেনি। কষ্টের সময় কারো সাহায্য করা নিজের জন্য পুণ্য অর্জনের মতো। প্রিয়া তার বাবার দিকে তাকাল, যিনি দেয়ালে হেলান দিয়ে বসেছিলেন। তার চোখ ক্লান্ত ছিল, কিন্তু তাতে এখনও সহানুভূতি ছিল। তিনি আস্তে বললেন, যেন তার মেয়ের মনের কথা পড়ে নিয়েছেন, তুমি কি সেই খিচুড়ির বাটির জন্য অনুশোচনা করছো? প্রিয়া মাথা নাড়ল, কিন্তু তার গলা কাঁপছিল। না, আমি শুধু চিন্তিত যে আমাদের কাছেও বেশি কিছু নেই। আপনার শরীর যদি ভালো না থাকে তাহলে আমি কি করব? তার বাবা হাসলেন। তার চোখে উষ্ণতা ছিল। গরিব মানুষেরা এভাবেই একে অপরের সাহায্য করে মেয়ে। নিজের ভালোত্ব বজায় রাখা নিজেকে বাঁচিয়ে রাখার মতো। এটা ভুলো না যে আমরাও অন্যদের কাছ থেকে অনেক দয়া পেয়েছি। বাবার কথাগুলো প্রিয়ার হৃদয়ে একটি ছোট্ট শিখা জ্বালিয়ে দিল, যা তার মনের ভয়কে কিছুটা দূর করে দিল। সে নিজেকে বলল, হয়তো আনন্দজিকে সাহায্য করা শুধু একটি ভালো কাজ নয়, বরং নিজের পরিস্থিতিতে সান্ত্বনা পাওয়ারও একটি উপায়। আনন্দজি খেতে খেতে আসতে বললেন। তার গলা ধরে এসেছিল। এই খিচুড়ি আমার খাওয়া যে কোনো কিছুর চেয়ে ভালো। আপনি আমার প্রাণ বাঁচালেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয়া শুধু একটি হালকা হাসির সাথে জবাব দিল। কিন্তু যখন আনন্দজিৎ দেওয়ালের কোণের দিকে তাকালেন, যেখানে তার মায়ের পুরনো ছবি ঝুলছিল, তিনি হঠাৎ বিড়বিড় করলেন, তিনি এমন কারোর মতো দেখতে যাকে আমি চিনতাম। তার কথাই প্রিয়া একটু বিভ্রান্ত হয়ে গেল, কিন্তু সে আর কিছু জিজ্ঞেস করল না। শুধু চুপচাপ তার কাউন্টারে ফিরে এলো এবং নিজের কাজ করতে লাগল। হঠাৎ দ্রুত পায়ের আওয়াজ হল। সুনিতা, প্রতিবেশী যে প্রায়ই ঢাবায় আসত, ভেতরে এলো। সুনিতার দৃষ্টি আনন্দজির ওপর থেকে নিচ পর্যন্ত পড়ল, যাতে যাচাইয়ের ভাব ছিল। তারপর সে প্রিয়ার দিকে ঘুরল এবং নিচু গলায়, যাতে কটাক্ষ লুকানো ছিল না, বলল, তুমি এরকম লোকেদের ঢাবায় কেন আসতে দাও? লোকে বলে যে সে একজন প্রতারক যে ভিক্ষা করে পালিয়ে যায়। প্রিয়া ঠোঁট চেপে নিল। তার হাত টেবিল মোছার কাপড়ের ওপর শক্ত হয়ে গেল, কিন্তু সে দ্রুতই শান্ত হয়ে গেল এবং নরমভাবে জবাব দিল, আমি যদি ভুল করে থাকি তাহলে এই খিচুড়ির বাটি শুধু একটি ভুল হবে, কিন্তু যদি তার সত্যিই সাহায্যের দরকার হয় তাহলে আমি এটার জন্য অনুশোচনা করব না। প্রিয়ার জবাব সুনিতাকে অবাক করে দিল। সে আরও কিছু বলতে চাইছিল, কিন্তু প্রিয়ার দৃঢ় চোখ তাকে থামিয়ে দিল। সে চুপচাপ ঘুরে চলে গেল। প্রিয়ার একটি পুরনো শীতের রাতের কথা মনে পড়ল, যখন তার মা বাড়ির একমাত্র খাবার একজন অচেনা মানুষকে দিয়ে দিয়েছিলেন। তার মা বলেছিলেন, হয়তো তারা আমাদের কখনো মনে রাখবে না, কিন্তু সঠিক কাজ করার অনুভূতি আমাদের সবসময় মনে থাকবে। ততক্ষণে আনন্দজি খাওয়া শেষ করেছিলেন। তিনি দ্বিধা করতে করতে তার পকেট থেকে একটি পুরনো আংটি বের করে টেবিলে রাখলেন।
তার চোখ কৃতজ্ঞতায় ভরা ছিল। ধন্যবাদ দেওয়ার জন্যে এছাড়া আমার কাছে আর কিচ্ছু নেই। এটাই আমার কাছে থাকা শেষ জিনিস। আমি আশা করি এটা আপনার কিছুটা কাজে লাগবে। প্রিয়া দ্রুত হাত নাড়ল। আপনার এটা করার দরকার নেই, আমি কোনো বিনিময়ের আশা করি না। কিন্তু যখন তার দৃষ্টি আংটির ওপর পড়ল, তখন একটি অদ্ভুত অনুভূতি হল। সেই আংটিতে একটি চেনা প্রতীক আঁকা ছিল, ঠিক একই রকম প্রতীক যা তার মায়ের গলার হারে ছিল, যা পুরনো ছবিতে দেখা যাচ্ছিল। প্রিয়া আংটিটি তুলল, তার হৃদয়ে ধরফর করতে লাগল। সে আনন্দজির দিকে তাকাল। তার চোখ উদ্বেগ আর কৌতূহলে ভরা ছিল। আপনি কি আমার মাকে চিনতেন? আনন্দজি উপর দিকে তাকালেন। তার চেহারায় আশ্চর্য ছিল, কিন্তু জবাব দেওয়ার আগেই তিনি একটি গভীর শ্বাস নিলেন। তার চোখ কোনো দূরের বিন্দুতে স্থির হয়ে গেল, যেন কোনো কষ্টের কথা মনে করছেন। প্রিয়ার প্রশ্নটি বাতাসেই ঝুলে রইল, পিছনে রেখে গেল একটি কৌতূহল এবং অসমাধান হওয়া অনুভূতির স্তূপ। পরের দিন আকাশ এখনও ধূসর ছিল। কালো মেঘ পুরো গ্রামীণ এলাকার ওপর ছেয়েছিল, যা একটি ঠান্ডা দিনের ইঙ্গিত দিচ্ছিল। ঠান্ডা হাওয়ার ঝাপটায় গলির বাইরে শুকনো পাতাগুলি উড়ে প্রিয়ার ঢাবার দিকে ছড়িয়ে পড়ল। ঢাবার ভেতরে প্রিয়া কাউন্টারে চুপ করে বসেছিল। তার চোখ ড্রয়ারে গোনা খুচরো টাকার ওপর স্থির ছিল। বারবার গণার পরেও সে জানত যে এই পরিমাণ টাকা মাসের শেষে ঋণ পরিশোধের জন্য যথেষ্ট নয়। প্রিয়ার দৃষ্টি অজান্তেই ঢাবার কোণে গেল, যেখানে মায়ের রূপার হার একটি লাল কাপড়ে যত্ন করে রাখা ছিল। এটাই ছিল শেষ নিদর্শন যা তার মা রেখে গিয়েছিলেন, ভালোবাসা এবং ত্যাগের প্রতীক। কিন্তু এখন এই ভেবেই তার মন ডুবে যাচ্ছিল যে ঋণ পরিশোধের জন্যে হয়তো তাকে এই হারটিও বেচতে হবে। যখন প্রিয়া ঢাবা পরিষ্কার করছিল, তখন দরজা থেকে ভারী পায়ের আওয়াজ এলো। মাথা তুলে দেখতে গিয়ে সে ঠাকুর সাহেবকে চিনতে পারল, একজন মধ্যবয়স্ক লোক যার চেহারা ভয়ঙ্কর এবং চোখ তীক্ষ্ণ ছিল। ঠাকুর সাহেবই সেই মহাজন ছিলেন যিনি কয়েক মাস আগে তাকে ঢাবা মেরামত করার জন্যে টাকা ধার দিয়েছিলেন। তিনি ভেতরে এলেন, টেবিলে জোরে চায়ের গ্লাস রাখলেন এবং কোনো ভনিতা ছাড়াই সরাসরি বললেন, আমি তোমাকে মনে করিয়ে দিতে এসেছি যে এই মাসের শেষে টাকা পরিশোধের শেষ তারিখ, না দিলে সেই হার আমার হয়ে যাবে। প্রিয়া শান্ত থাকার চেষ্টা করতে করতে আস্তে বোঝানোর চেষ্টা করল, ঠাকুর সাহেব, আজকাল আমার ঢাবা খালি চলছে, ব্যবস্থা করতে আমার একটু বেশি সময় দরকার। কিন্তু ঠাকুর সাহেব কোনো সহানুভূতি দেখালেন না। তিনি চেয়ারে পিছনে হেলান দিয়ে বিদ্রূপের সাথে হাসলেন, কারণে আমার কোনো মাথা ব্যথা নেই। 1 মাস পরে টাকা না পেলে আমাকে দোষ দিও না। তার কথা প্রিয়ার হৃদয়ে ছুরির মতো বিঁধল। তিনি উঠে দাঁড়ালেন এবং ধীরে ধীরে দরজা দিয়ে বাইরে চলে গেলেন। ঢাবায় একটি ভারী পরিবেশ রেখে গেলেন। ঠাকুর সাহেবের যাবার পরে প্রিয়া চেয়ারে বসে মাথা চেপে ধরল। হতাশা এবং চাপের অনুভূতি যেন তার হৃদয় নিংড়ে নিল। সে তার ছোট্ট ঢাবার দিকে তাকাল, যা একসময় তার সবচেয়ে বড় আশা ছিল, এখন একটি বোঝা হয়ে গিয়েছিল যার কোনো সমাধান ছিল না। সন্ধ্যায় প্রিয়ার বাবা ঠাকুর সাহেবের আসার কথা জানতে পেলেন। তিনি চিন্তিত হয়ে পড়লেন এবং তার মেয়েকে সাহস দেওয়ার চেষ্টা করলেন। সেই হার তোমার মায়ের স্মৃতি, প্রয়োজন পড়লে আমি তোমার সাহায্যের জন্য কোনো কাজ খুঁজে নেব, তাকে সেটা নিতে দিও না। বাবার কথা শুনে প্রিয়ার মন আরও দুঃখে ভারী হয়ে গেল। তার বাবা বুড়ো হয়ে গিয়েছিলেন, তার পা আর শক্ত ছিল না, তবুও তিনি তার সাহায্য করতে চাইছিলেন। সে জানত যে তিনি বেশি কিছু করতে পারবেন না, এবং এই অসহায়ত্ব তার কাঁধে আরও ভারী হয়ে চাপছিল। ঢাবার কোণে আনন্দজি চুপচাপ বসে সব শুনছিলেন। কিছুক্ষণ পরে তিনি আস্তে জিজ্ঞেস করলেন, তোমার কি সত্যিই এত বড় পরিমাণ টাকার দরকার? প্রিয়া তার দিকে তাকাল। এই অপ্রত্যাশিত প্রশ্নে অবাক হয়েছিল, কিন্তু সে সংক্ষেপে জবাব দিল, আমি এই ঢাবা হারাতে চাই না, এটা আমার এবং আমার বাবার সব কিছু। আনন্দজি মাথা নাড়লেন, তার চোখে গভীর চিন্তা ছিল। তিনি আস্তে আস্তে বললেন, যেন নিজেকে মনে করিয়ে দিচ্ছেন, আমি সেই অনুভূতি বুঝি। কেউ তার সবচেয়ে মূল্যবান জিনিস হারাতে চায় না। তিনি তার পকেট থেকে একটি পুরনো কাগজ বের করলেন। সেটার দিকে তাকাতে তাকাতে তার হাত কাঁপছিল। কিছুক্ষণ পরে তিনি চুপচাপ সেটা আবার পকেটে রেখে দিলেন এবং কিছু বললেন না। তার এই কাজ প্রিয়াকে কৌতূহলী করে দিল, কিন্তু সে জিজ্ঞেস করতে পারল না।
পরের সকালে যখন প্রিয়া ঢাবার বাইরে পরিষ্কার করছিল তখন প্রতিবেশী সুনিতা আনন্দজিকে উঠান পরিষ্কার করতে দেখে অসন্তোষ প্রকাশ করল। সে প্রিয়ার দিকে ঘুরল এবং এত নিচু গলায় বলল যাতে আনন্দজিও শুনতে পান, তুমি প্রয়োজনের চেয়ে বেশি দয়ালু হয়ে যাচ্ছ। এরকম লোকেদের আশ্রয় দিও না, তারা কোনো ভালো আনবে না। একদিন তুমি অনুশোচনা করবে। প্রিয়া তৎক্ষণাৎ জবাব দিল না, শুধু নরমভাবে বলল, কারো সাহায্যের দরকার আছে, আমার মানা করার কোনো কারণ নেই। সেই সন্ধ্যায় যখন ঢাবা খালি হয়ে গিয়েছিল, আনন্দজি হঠাৎ প্রিয়াকে জিজ্ঞেস করলেন, যদি একদিন তুমি সবকিছু হারিয়ে ফেলো তাহলে কি তুমি তোমার দয়া বজায় রাখবে? প্রিয়া এই প্রশ্নে চমকে উঠল। মনে হলো যেন তিনি তার হৃদয়ের সবচেয়ে গভীরের ভয় দেখে ফেলেছেন। সে চুপ রইল, বুঝতে পারছিল না কি জবাব দেবে। আনন্দজি বিষণ্ণভাবে হাসলেন এবং আরও বললেন, তুমি তোমার মায়ের মতো, তিনিও এরকম কঠিন পছন্দের সামনে দাঁড়িয়েছিলেন। তার কথা প্রিয়াকে বিভ্রান্তিতে ফেলে দিল। সে আরও জিজ্ঞেস করতে চাইছিল, কিন্তু তিনি দ্রুত বিষয় পরিবর্তন করে দিলেন, যেন ইচ্ছে করে এড়িয়ে যাচ্ছেন। প্রিয়ার মনে অসমাধান হওয়া প্রশ্নগুলো উথলে উঠছিল। এই মানুষটির মধ্যে কিছু একটা খুব বিশেষ ছিল, এবং তারও তার মায়ের মধ্যে কোনো সম্পর্ক ছিল, এমন একটি সম্পর্ক যা জানা থেকে প্রিয়াকে নিজেকে আটকাতে পারছিল না। কয়েকদিনের ঝিরিঝিরি বৃষ্টির পরে সেই সকালে আকাশ পরিষ্কার হয়ে গেল। হালকা রোদ ছোট্ট গ্রামের ওপর ছড়িয়ে পড়ল। ঢাবার দিকে যাওয়ার রাস্তায় পাতার ওপর জমা পানির ফোঁটাগুলো বাষ্প হয়ে উঠছিল, যা থেকে একটি পাতলা ঠান্ডা কুয়াশা তৈরি হয়েছিল। কিন্তু প্রিয়ার ঢাবা তখনও শান্ত ও খালি ছিল, প্রতিদিনের মতোই। প্রিয়া টেবিল চেয়ার পরিষ্কার করছিল যখন দরজা থেকে পায়ের আওয়াজ পেল। মাথা তুলে দেখল যে আনন্দজি ফিরে এসেছেন, হাতে একটি ছোট্ট পুটলি নিয়ে। তিনি চুপচাপ ঢাবায় ঢুকলেন, তার চোখে সততা ঝলমল করছিল। তিনি স্নেহের সাথে হাসলেন এবং আস্তে বললেন, আমি কি পরিষ্কারে তোমাকে সাহায্য করতে পারি? তোমার কাছে আমার একটি খাবারের ঋণ আছে। প্রিয়া একটু অবাক হল, কিন্তু তার সত্যিকারের চোখ তাকে মানা করতে দিল না। আপনার এটা করার দরকার নেই, সেই খাবার তো একটি ছোট্ট বিষয় ছিল। আনন্দজি মাথা নাড়লেন, তার গলা গম্ভীর হয়ে গেল। হয়তো তোমার কাছে এটা ছোট বিষয় ছিল, কিন্তু আমার কাছে এটা অনেক বড় ছিল। আমি তোমার ধন্যবাদ করার জন্য কিছু করতে চাই। আনন্দজি তৎক্ষণাৎ কাজে লেগে গেলেন। বয়স ও দুর্বলতা সত্ত্বেও তিনি উঠানে ঝাড়ু গিলেন, টেবিল চেয়ারগুলো অনেক সাবধানে গুছিয়ে দিলেন। প্রতিটি নড়াচড়া ধীর কিন্তু দৃঢ় ছিল, যেন এটা তার নিজের ঢাবা। যখন প্রিয়া পানি নিয়ে এলো তখন তারা ঢাবার বারান্দায় বসে কথা বলতে লাগলেন। আনন্দজি আস্তে আস্তে তার পরিবারের কথা বলতে শুরু করলেন। তার গলায় বিষণ্ণতা ছিল। আমারও একটি ছোট্ট পরিবার ছিল, একজন প্রিয় স্ত্রী ও একটি ছেলে, কিন্তু তারপর সবকিছু ছত্রখান হয়ে গেল, সব আমার ভুল নির্দেশনার কারণে। প্রিয়া চুপচাপ শুনতে লাগল। তাদের ব্যথা শুনে তার মন ভারী হয়ে গেল, যা সে কিছুটা বুঝতে পারছিল। তিনি ধরা গলায় আরও বললেন, আমি ব্যবসায় ব্যর্থ হলাম, সব কিছু হারালাম। তারপর বন্ধুরাও মুখ ফিরিয়ে নিল, যার ফলে আমাকে এখানে ওখানে ঘুরতে হলো। যখন মানুষ সব কিছু হারায় তখনই তার ছোট্ট ছোট্ট জিনিসের মূল্য বোঝার ক্ষমতা হয়, যেমন একবেলার খাবার বা শুধু একটি সান্ত্বনার কথা। আনন্দজি থামলেন, তার হাত কাঁপছিল। তিনি ছোট্ট পুটলি থেকে একটি পুরনো ছবি বের করলেন। ছবিতে একজন তরুণ মহিলা ছিলেন, যার হাসি ছিল অত্যন্ত কোমল। প্রিয়া চমকে উঠল। সে তৎক্ষণাৎ চিনে নিল যে ছবিতে দেখা মহিলাটি তার মায়ের মতো দেখতে যখন তিনি জওয়ান ছিলেন। সে তার অনুভূতি নিয়ন্ত্রণে রেখে আস্তে জিজ্ঞেস করল, ছবিতে কে আছেন আঙ্কেল? আনন্দজি ছবিটা অনেকক্ষণ হাতে ধরে রাখলেন। তার চোখ অতীতে হারিয়ে গেল। এই তিনি, যিনি আমাকে সাহায্য করেছিলেন, কিন্তু আমি তার ঋণ পরিশোধ করতে পারিনি। সময় চলে গেল, আমি শুধু এটাই ভাবতে থাকলাম যে আমি কি আবার নতুন করে শুরু করার কোনো সুযোগ পাব। প্রিয়ার মন যেন থেমে গেল। তাদের গল্প তাকে আবেগাপ্লুত ও বিভ্রান্ত দুটোই করে দিল। সে আরও জিজ্ঞেস করতে চাইছিল, কিন্তু মনে হল যে তিনি বেশি কথা বলতে চান না, তাই সে চুপ রইল। যখন প্রিয়া বাসন পরিষ্কার করছিল, একজন বৃদ্ধ খদ্দের ভেতরে এলেন। তিনি ঢাবার চারদিকে দেখলেন। তার দৃষ্টি কোণের সেই টেবিলে গিয়ে থামল যেখানে আনন্দজি চুপচাপ বসেছিলেন। খদ্দের আস্তে ভ্রুম কুচকালেন এবং তারপর প্রিয়ার দিকে ঘুরে আস্তে জিজ্ঞেস করলেন, তিনি কে? তিনি এমন কারো মতো দেখতে যাকে আমি চিনতাম, কিন্তু তিনি অনেক আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। খদ্দেরের প্রশ্ন প্রিয়াকে আরও বিভ্রান্তিতে ফেলে দিল। সে আনন্দজির দিকে তাকাল। তার মনে অনেক প্রশ্ন উঠছিল। আখিরে তিনি কে ছিলেন? তার পরিবারের সাথে কি সম্পর্ক ছিল? যখন খদ্দের চলে গেলেন, আনন্দজি আস্তে প্রিয়াকে বললেন,
তুমি কি বিশ্বাস করো যে অতীত ফিরে আসতে পারে? কিছু জিনিস যা হারিয়ে গেছে বলে মনে হয়, যদি আমরা ধৈর্য রাখি তাহলে সেগুলো ফিরে আসার পথ খুঁজে নেয়। প্রিয়া তার কথা শুনে হতবাক হয়ে গেল। তার কথাগুলো একটি অস্পষ্ট বার্তার মতো ছিল, যা তার ভেতরে কৌতূহল এবং একটি অস্থিরতার অনুভূতি তৈরি করে দিল। মনে হচ্ছিল আনন্দজি তার সাথে একটি বড় গল্প নিয়ে চলছেন, যা সে ভেবেছিল তার চেয়ে অনেক বড়, এমন একটি গল্প যার মুখোমুখি তাকে শীঘ্রই হতে হবে। দিওয়ালির পরিবেশ আসতে ছোট্ট গ্রামের ওপর ছেয়ে যাচ্ছিল। ধনী পরিবারগুলো মিষ্টি বানাতে এবং ঘর সাজাতে ব্যস্ত ছিল। প্রতিটি গলি মোড় থেকে হাসি ঠাট্টার আওয়াজ ভেসে আসছিল। ঘরের বাইরে লণ্ঠনগুলো উঁচুতে ঝোলানো হয়েছিল, যা ঠান্ডা আবহাওয়ায় উষ্ণ রং ছড়াচ্ছিল। কিন্তু এই কোলাহলপূর্ণ পরিবেশের মাঝে প্রিয়ার ছোট্ট ঢাবা নীরব ও বিষণ্ণ ছিল। প্রিয়া জানালার কাছে দাঁড়িয়ে বাইরের রাস্তার দিকে তাকিয়েছিল। তার মন বাইরের কোলাহল এবং ভেতরের শূন্যতার তুলনা করে ডুবে যাচ্ছিল। ঢাবার ভেতরে পরিচিত খদ্দেরের সংখ্যাও কমে গিয়েছিল। কেউ কেউ ঢাবার পাশ দিয়ে যাওয়ার সময় চুপচাপ রাস্তা বদলে নিত। যখন থেকে আনন্দজি এসেছিলেন, এই গুজব দ্রুত ছড়িয়ে পড়েছিল যে তিনি অমঙ্গল নিয়ে আসেন। লোকেরা একে অপরকে বলত যে এই ছোট্ট ঢাবায় দুর্ভাগ্যের ছায়া পড়েছে। কিছু পরিচিত খদ্দের প্রিয়াকে চতুরভাবে পরামর্শ দিল। প্রিয়া বেটা, দয়া মূল্যবান, কিন্তু সঠিক মানুষ ও সঠিক সময় হওয়া উচিত। নিজের ক্ষতি করো না। প্রিয়া তর্ক করল না, শুধু চুপচাপ মাথা নাড়ল। কিন্তু হৃদয়ের গভীরে প্রতিটি মন্তব্য ছুরির মতো বিঁধছিল, যা আগে থেকেই চিন্তায় ভরা হৃদয়কে আরও আহত করছিল। সে জানত যে ঢাবা এভাবে খালি থাকলে সেই ঋণ এমন একটি বোঝা হয়ে যাবে যা সে পেরিয়ে উঠতে পারবে না। হার না মানার সিদ্ধান্ত করে প্রিয়া দিওয়ালির উপলক্ষে বিক্রির জন্য সামোসা বানানোর কথা ভাবল। সে তার বাকি শেষ টাকা সামগ্রী কিনতে লাগিয়ে দিল। সে নিজেই নিষ্ঠার সাথে আলু সিদ্ধ করা, ময়দা মাখা এবং সামোসা বানানোয় লেগে গেল। আলু, মশলা এবং ময়দার সুগন্ধ ঠান্ডা পরিবেশে ছড়িয়ে পড়ল, যা প্রিয়াকে তার মায়ের কথা মনে করিয়ে দিল। প্রতিটি দিওয়ালিতে তার মাও চুলার পাশে বসে তাকে কষ্ট পেরিয়ে যাওয়ার সাহস দিতেন। প্রিয়া কড়াইয়ে ভাজা সামোসাগুলো দেখল। চুলার উষ্ণতা যেন তার হৃদয়ের দুঃখকে কিছুটা শান্ত করে দিল। সে নিজেকে বলল, বস, যদি আমি চেষ্টা করতে থাকি তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু পরের সকালে যখন প্রিয়া সোনালি সামোসাগুলো বিক্রির জন্য সাজিয়ে রাখল, তখন কেউই থামল না। পাশ দিয়ে যাওয়া লোকেরা শুধু একবার তাকাত এবং দ্রুত এগিয়ে যেত, যেন তাদের ভয় ছিল যে ঢাবার কোণে আনন্দজির উপস্থিতি কোনো অশুভ ঘটনা না ডেকে আনে। প্রিয়ার প্রতিবেশী সুনিতা এবার আরও তীক্ষ্ণ বান নিয়ে এলো। সে ঢাবার মাঝখানে দাঁড়িয়ে জোরে বলল, তোমার দেখতে পাচ্ছ না? লোকেরা তোমার ঢাবায় সেই বুড়োর কারণে আসছে না। তুমি এভাবে দয়ালু থাকবে তো শুধু নিজেকেই কষ্ট দেবে। প্রিয়া নিজেকে শান্ত রাখতে একটি গভীর শ্বাস নিল এবং তারপর নরমভাবে জবাব দিল, আমি যা সঠিক মনে করি তাই করছি। কেউ আসুক বা না আসুক, এটা তাদের পছন্দ। আনন্দজি কোণে চুপচাপ বসে সব কিছু শুনছিলেন। তাদের চোখ গভীর চিন্তায় ডুবেছিল, যেন তারা অনেক দূরের কিছু ভাবছেন। যখন সুনিতা চলে গেল, তখন প্রিয়া ক্লান্ত হয়ে কাউন্টারের কাছে একটি চেয়ারে বসে পড়ল। তার মনে অনুভূতির এক ঝড় ছিল, হতাশা, বিষণ্ণতা এবং নিজের ওপর সন্দেহের মুহূর্ত। সে নিজেকে জিজ্ঞেস করল, আমি কি সঠিক করছি, নাকি সেই সব সমালোচনাগুলোই সঠিক? এই শান্ত পরিবেশে আনন্দজি প্রিয়ার সামনে এসে দাঁড়ালেন। তার গলা নিচু কিন্তু জ্ঞানে ভরা ছিল। তুমি আমার দেখা যে কোনো মানুষের চেয়ে বেশি ভালো কাজ করেছ, কিন্তু কখনো কখনো দয়ারও মূল্য চোকাতে হয়। প্রিয়া ওপর দিকে তাকালো। তার ক্লান্ত চোখ আনন্দজির অভিজ্ঞ চোখের সাথে মিলল। তার মনে প্রশ্ন উঠতে লাগল। আনন্দজি দুঃখের সাথে আরও বললেন, আমি এমন একজনের সাথে দেখা করেছিলাম যিনি তোমার মতো ছিলেন। তিনি অন্যদের জন্য বাঁচতেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি যা সবচেয়ে বেশি ভালোবাসতেন তা হারিয়ে ফেললেন। আনন্দজির কথাগুলো প্রিয়াকে অস্বস্তিতে ফেলে দিল। তার মনে হলো যেন তার সমালোচনা করা হচ্ছে। কিন্তু যখন সে তার চেহারার দিকে তাকালো, তখন তার মনে হলো যে এটা কোনো রায় নয়, বরং কথাগুলোর পেছনে লুকিয়ে আছে একটি গভীর ব্যথা। ঠিক সেই সময় কমলা দেবী, যিনি ঢাবার একজন পুরনো খদ্দের ছিলেন, ভেতরে এলেন। আনন্দজিকে দেখে তিনি আস্তে ভ্রু কুচকালেন। খিচুড়ির বাটি চাওয়ার পরে তিনি প্রিয়াকে বাইরে টেনে ফিসফিস করলেন, প্রিয়া বেটা, আমি তোমার বিষয়ে নাক গলাতে চাই না, কিন্তু আমি তোমাকে সত্যিকারের পরামর্শ দিচ্ছি যে সাবধান থেকো।
আমি জানি না সে কে, কিন্তু এরকম লোকেরা প্রায়ই সহজ সরল হয় না। প্রিয়া শুধু হেসে জবাব দিল, ধন্যবাদ আম্মা, কিন্তু আমার বিশ্বাস যে প্রত্যেকেই সাহায্য পাওয়ার যোগ্য। কিন্তু কমলা দেবীর কথাগুলো প্রিয়ার মনে একটি বড় সন্দেহ তৈরি করে দিয়েছিল। সে আনন্দজি সম্পর্কে প্রশ্ন করতে লাগল। আখিরে তিনি কে ছিলেন? তিনি কি লুকাচ্ছিলেন? যখন ঢাবা আস্তে আস্তে খালি হয়ে গেল, প্রিয়া নীরবে টেবিল চেয়ার পরিষ্কার করল। সে কোণের দিকে তাকালো, যেখানে আনন্দজি এখনও গভীর চিন্তায় বসেছিলেন। তাদের চোখ এখনও অনেক দূরের কোনো জায়গায় স্থির ছিল, এমন একটি জায়গা যা রহস্যে ভরা ছিল এবং যেখানে সে এখনও পৌঁছতে পারেনি। শান্ত গ্রামটি, যা শুধু দৈনন্দিন গল্পের আধার ছিল, এখন আনন্দ। প্রিয়া শুধু হেসে জবাব দিল, ধন্যবাদ আম্মা, কিন্তু আমার বিশ্বাস যে প্রত্যেকেই সাহায্য পাওয়ার যোগ্য। কিন্তু কমলা দেবীর কথাগুলো প্রিয়ার মনে একটি বড় সন্দেহ তৈরি করে দিয়েছিল। সে আনন্দজি সম্পর্কে প্রশ্ন করতে লাগল। আখিরে তিনি কে ছিলেন? তিনি কি লুকাচ্ছিলেন? যখন ঢাবা আস্তে আস্তে খালি হয়ে গেল, প্রিয়া নীরবে টেবিল চেয়ার পরিষ্কার করল। সে কোণের দিকে তাকালো, যেখানে আনন্দজি এখনও গভীর চিন্তায় বসেছিলেন। তাদের চোখ এখনও অনেক দূরের কোনো জায়গায় স্থির ছিল, এমন একটি জায়গা যা রহস্যে ভরা ছিল এবং যেখানে সে এখনও পৌঁছতে পারেনি। শান্ত গ্রামটি, যা শুধু দৈনন্দিন গল্পের আধার ছিল, এখন আনন্দজি সম্পর্কে আলোচনায় গুঞ্জরিত হচ্ছিল। সেই বৃদ্ধ ছেঁড়া পোশাকের মানুষটি, যিনি হঠাৎ গ্রামে প্রকট হয়েছিলেন। বাজারে, গ্রামের রাস্তায়, দোকানদার থেকে গৃহিণী পর্যন্ত সবাই সন্দেহের দৃষ্টিতে তার সম্পর্কে ফিসফিস করছিল। তিনি কি এখানেই থাকতেন? কয়েক বছর আগে আনন্দ নামের এক লোক একটি বড় কেলেঙ্কারি করেছিল, গ্রামবাসীদের সমস্ত টাকা ডুবিয়ে দিয়েছিল এবং তারপর কোনো চিহ্ন ছাড়াই অদৃশ্য হয়ে গিয়েছিল। গুজব দূর দূরান্তে ছড়িয়ে পড়ল, সাথে নিয়ে এলো রহস্যপূর্ণ দৃষ্টি এবং অর্ধেক অর্ধেক গল্প। লোকেরা আনন্দজিকে একজন সন্দেহজনক অপরিচিত হিসেবে দেখছিলেন, একজন দয়নীয় বৃদ্ধ হিসেবে নয়। সেই সকালে গ্রামের একজন বৃদ্ধ মহিলা, শান্তি দেবী, প্রিয়ার ঢাবায় এলেন। খিচুড়ির বাটি চাওয়ার পরে তিনি কোণের দিকে তাকালেন, যেখানে আনন্দজি সবসময়ের মতো গভীর চিন্তায় বসেছিলেন। তিনি কৌতূহলপূর্ণ কণ্ঠে প্রিয়াকে জিজ্ঞাসা করলেন, সেই লোকটি কে? খুব চেনা চেনা লাগছে, যেন আগে এখানেই থাকত। প্রিয়া শান্ত থাকার চেষ্টা করতে করতে জবাব দিল, তিনি শুধু একজন অভাবগ্রস্ত মানুষ আম্মা। কিন্তু শান্তিদেবী এখানেই থামলেন না। তিনি তার গলা নামিয়ে বলতে লাগলেন, মনে পড়ল, তিনি হুবহু আনন্দ নামের এক লোকের মতো দেখতে, যে এই গ্রামে বড় হইচই করেছিল। সেই সময় তিনি কোনো বড় ব্যবসা করতেন এবং শেষে অনেক লোকের টাকা ডুবে গেল। এরপর তিনি অদৃশ্য হয়ে গেলেন, কেউ জানে না কোথায় গেলেন। প্রিয়া চুপ রইল। শান্তিদেবীর কথাগুলো তার হৃদয়ে বীজ ছিল। সে এটা বিশ্বাস করতে চাইছিল না যে মানুষটার সে সাহায্য করছে তার অতীত এরকম হতে পারে। সারা দিন প্রিয়া আনন্দজির দিকে নজর রাখল। তাদের চোখ এখনও দূরে দেখছিল, যেন তারা তাদের নিজের জগতে হারিয়ে গেছেন, চারদিকের গুজব থেকে অজ্ঞ। প্রিয়ার মনে একটি বড় প্রশ্ন উঠছিল, তিনি যদি সত্যিই সেই মানুষ হন, তাহলে কি আমি তার সাহায্য করে ভুল করছি? যখন ঢাবা খালি হয়ে গেল, প্রিয়া সব সাহস জড়ো করে আনন্দজির মুখোমুখি হল। তার গলা কাঁপছিল। আনন্দজি, আপনি কি আগে এই গ্রামে থাকতেন? কিছু লোকে বলছে যে আপনি অতীতে কিছু ভুল করেছিলেন। আনন্দজি এই প্রশ্নে অবাক হলেন না। তিনি চায়ের কাপ নামিয়ে রাখলেন, একটু চুপ রইলেন এবং তারপর আস্তে আস্তে জবাব দিলেন, হ্যাঁ, আমি এখানেই থাকতাম। এটাও সত্য যে আমি ভুল করেছিলাম, কিন্তু সবকিছু যেভাবে লোকে ভাবে সেভাবে নয়। তার চোখে কোনো কৌশল ছিল না, কিন্তু একটি গভীর দুঃখ লুকিয়েছিল। তিনি আরও বললেন, অতীত মনে করার মতো নয়, কিন্তু আমি একটি জিনিস রেখেছি যা আমাকে মনে করিয়ে দেয় যে আমি যেন আমার ভুল কখনো না ভুলি। তিনি তার পকেট থেকে একটি ছোট্ট ছবি বের করলেন, সেই তরুণ মহিলার ছবি যার হাসি ছিল কোমল। প্রিয়া তৎক্ষণাৎ চিনে নিল যে এটা তার মায়ের মতো দেখতে সেই ছবি যা সে আগে দেখেছিল। কিন্তু এবার সে আর কিছু জিজ্ঞেস করল না, শুধু চুপচাপ আনন্দজিকে ছবি পকেটে রাখতে দেখল, যেন কোনো মূল্যবান ধনের রক্ষা করছেন। সেই সন্ধ্যায় প্রিয়া এই গল্পটি তার বাবাকে শোনাল। তিনি শুনে একটু চিন্তা প্রকাশ করলেন। তিনি বললেন, প্রিয়া, তোমাকে সাবধান থাকতে হবে।
হতে পারে তিনি খারাপ মানুষ নন, কিন্তু যদি তিনি সমস্যা আনেন তাহলে তোমাকেই ভুগতে হবে। প্রিয়া তার বাবার দিকে তাকালো। তার মন দ্বিধায় ছিল। সে নরমভাবে জবাব দিল, কিন্তু বাবাজি, যদি সবাই এভাবেই ভাবে তাহলে তিনি তার ভুল শুধরানোর সুযোগ কখনো পাবেন না। প্রিয়া উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে হালকা করার জন্য স্বাভাবিকের চেয়ে ভালো খাবার বানানোর সিদ্ধান্ত নিল। সে আনন্দজিকে তার বাবার সাথে খেতে আমন্ত্রণ জানাল। যদিও প্রিয়ার বাবা প্রথমে দ্বিধা করছিলেন, তবু তিনি খাবারে যোগ দিতে রাজি হলেন। খাবারের সময় আনন্দজি প্রিয়া ও তার বাবার দিকে তাকালেন। তার গলা আবেগে ভরা ছিল। আপনাদের দুজনকে ধন্যবাদ, যারা আমাকে সাহায্য করেছেন। প্রিয়া বেটা, তুমি এটা জানো না, কিন্তু তোমার পরিবার একসময় আমার জীবন বদলে দিয়েছিল। প্রিয়া বিভ্রান্ত হয়ে হাত থামিয়ে জিজ্ঞেস করল, আপনি কি বলছেন? আপনি কি আমার মাকে চিনতেন? আনন্দজি শুধু হাসলেন, কোনো জবাব দিলেন না। তিনি উঠে দাঁড়ালেন এবং আস্তে আস্তে বাইরে চলে গেলেন। টেবিলে একটি উত্তেজনাপূর্ণ পরিবেশ ও অসমাধান হওয়া প্রশ্নগুলো রেখে গেলেন। আনন্দজির রহস্যময় কথাগুলো এবং গ্রামের গুজব প্রিয়াকে ভাবতে বাধ্য করে দিল। সে নিজেকে বলল যে সে ততক্ষণ থামবে না যতক্ষণ না সে এই রহস্যময় মানুষটির পেছনের সত্যি জানতে পারে। সেই রাতে হঠাৎ একটি বড় ঝড় এলো। তীব্র হাওয়া যেন সব কিছু উড়িয়ে নিতে চাইছিল। ঢাবার জরাজীর্ণ ছাদে সেটা আঘাত করছিল। প্রিয়া ঘাবড়ে পুরো ঢাবায় ছুটাছুটি করল। বৃষ্টি ভেতরে আসার আগে টেবিল চেয়ারগুলো সরাতে এবং জরুরি জিনিসগুলো বাঁচানোর চেষ্টা করছিল। বৃষ্টির পানি পুরনো ছাদের ফাটল দিয়ে বেয়ে মেঝেতে ধারা হয়ে পড়ছিল। প্রিয়ার বাবাও সাহায্য করার চেষ্টা করলেন, কিন্তু কয়েক পা হাঁটার পরই একটি ঠান্ডা হাওয়ার ঝাপটা তাকে ফেলে দিল এবং শ্বাস নেওয়ার জন্য তাকে দেয়ালের সাহায্য নিতে হল। বাবাজি, আপনি চেষ্টা করবেন না? প্রিয়া উদ্বিগ্ন হয়ে তার বাবাকে ভেতরে সাহায্য করে নিয়ে গেল। তার কাশি বাড়ছিল এবং তার ঘরধরানো শ্বাসের আওয়াজ প্রিয়াকে ভয় পাইয়ে দিল। মধ্যরাতের দিকে যখন বৃষ্টি কিছুটা কমল, আনন্দজি চুপচাপ প্রিয়ার কাছে এলেন। তার চোখ গভীর ছিল। তিনি কাঁপা কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, তোমার বাবাকে এখনই হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। তার অবস্থা ভালো মনে হচ্ছে না। প্রিয়া দ্বিধা করল। তার মানিব্যাগে এত টাকা ছিল না যে হাসপাতালের খরচ বহন করতে পারবে। সে আস্তে করে বলল, আপনাকে অতীতের বোঝা বহন করতে হবে না। আমার মায়ের নিশ্চয়ই গর্ব হবে যে আপনি তার শেখানো কথা অনুযায়ী জীবনযাপন করেছেন। কথোপকথন শেষ হওয়ার আগে আনন্দজি দুজনকে কাছে ডাকলেন। তার কণ্ঠস্বর দুর্বল কিন্তু স্পষ্ট ছিল। আমি শহরের বাড়িতে একটি গুরুত্বপূর্ণ দলিল রেখে এসেছি। সেই দলিলটি তোমাদের দুজনকে আমার অতীত আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে। এটা বুঝতে যে আমাকে সবকিছু কেন ছেড়ে যেতে হয়েছিল। একসাথে খোঁজো, যাতে সবকিছু স্পষ্ট হয়ে যায়। হঠাৎ তার জোরে কাশি উঠল। তার শ্বাস দ্রুত হয়ে গেল। ডাক্তার তৎক্ষণাৎ ঘরে এলেন এবং প্রিয়া ও বিক্রমকে বাইরে যেতে বললেন, যাতে তিনি বিশ্রাম নিতে পারেন। দুজন করিডোরে দাঁড়িয়েছিল, মনে উদ্বেগ ছিল। বিক্রম প্রিয়ার দিকে তাকিয়ে আস্তে বলল, মনে হচ্ছে আমার বাবা অতীতের মোকাবিলা করতে প্রস্তুত, কিন্তু তার কি আমাদের সাথে এই পথের শেষ পর্যন্ত চলার শক্তি আছে? প্রিয়া ঠিকানার কাগজটি শক্ত করে ধরল। তার চোখ দৃঢ় ছিল। আমাদের এটা করতেই হবে, শুধু তার জন্য নয়, বরং নিজেদের জন্য। সব কিছু স্পষ্ট হওয়া দরকার, উত্তর যাই হোক না কেন। প্রিয়ার কাঁধ ভারী ছিল যখন সে হাসপাতালের ঘর থেকে বেরিয়ে এলো। ডাক্তার স্পষ্ট বলে দিয়েছিলেন যে সময় মতো অপারেশন না হলে আনন্দজি হয়তো বাঁচবেন না। অপারেশনের জন্য প্রয়োজনীয় অর্থ তার ও বিক্রমের সামর্থ্যের চেয়ে অনেক বেশি ছিল। বিক্রম চুপচাপ চেয়ারে বসেছিল। তার মুখে অসহায়ত্ব স্পষ্ট ফুটে উঠছিল। প্রিয়া, আমার কাছে কিছু সঞ্চয় আছে, কিন্তু সেটা খরচের একটি ছোট্ট অংশ মাত্র। আমাদের অন্য কোনো পথ খুঁজতে হবে। প্রিয়া বিক্রমের দিকে তাকালো। তার মন দ্বিধায় পড়ে গেল। তার মাথায় মায়ের রেখে যাওয়া হারের কথা ঘুরতে লাগল। একটি পবিত্র শেষ স্মৃতি যা পরিবারের প্রতীক ছিল, কিন্তু এটাই একমাত্র জিনিস ছিল যা সে আনন্দজিকে বাঁচাতে ব্যবহার করতে পারত। সেই সন্ধ্যায় প্রিয়া বাড়ি ফিরে বাবার পাশে বসল। তিনি তার চোখে দ্বিধা দেখলেন এবং জিজ্ঞেস করলেন, প্রিয়া, তুমি কি ভাবছ? কি এই হারের ব্যাপারে? প্রিয়া মাথা নাড়ল। তার চোখে জল ছিল। বাবা, আমি এটা বিক্রি করতে চাই না,
কিন্তু না বিক্রি করলে আমি জানি না আনন্দজির সাহায্য কিভাবে করব। তার বাবা মাথা নাড়লেন, তার কণ্ঠ কাঁপছিল। এটা শুধু একটা জিনিস নয়, এটা সেই সমস্ত ভালোবাসা ও স্মৃতি যা তোমার মা রেখে গেছেন। আমরা অনেক কিছু হারিয়েছি প্রিয়া, চলো এই শেষ জিনিসটা না হারাই। প্রিয়া মাথা নত করল, চোখ থেকে জল পড়ল। আমি জানি বাবা, কিন্তু মনে হচ্ছে মা যদি বেঁচে থাকতেন তাহলে তিনি একজন অভাবীকে বাঁচানোর পথ বেছে নিতেন। পরদিন সকালে প্রিয়া হার নিয়ে একজন জুয়েলারের দোকানে গেল। হারটি হাতে নিতেই তার মন স্মৃতিতে ভরে গেল। তার ছেলেবেলার দিনগুলো মনে পড়ল, যখন তার মা এই হার পরে রুটি বানাতেন, তার ও তার বাবার যত্ন নিতেন একটি কোমল হাসি নিয়ে। মা, আমার বিশ্বাস আপনি আমাকে বুঝবেন, প্রিয়া মনে মনে বলল এবং হারটি জুয়েলারকে দিয়ে দিল। তার যে অর্থ পাওয়া গেল তা আনন্দজির অপারেশনের খরচে অবদান রাখার জন্য যথেষ্ট ছিল। দোকান থেকে বেরোনোর সময় প্রিয়ার মন হালকা অনুভব করল, যেন তার মা তাকে দেখছেন এবং তার সিদ্ধান্তকে সমর্থন করছেন। প্রিয়া সেই অর্থ নিয়ে হাসপাতালে গেল এবং বিক্রমের সাথে মিলে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করল। বিক্রম কৃতজ্ঞ দৃষ্টিতে প্রিয়ার দিকে তাকাল। প্রিয়া, তুমি যা করেছ তা সবার সাহস হয় না। আমি তোমাকে সব কিছুর জন্য ধন্যবাদ জানাই। প্রিয়া আস্তে জবাব দিল, সবচেয়ে জরুরি এটা নয় যে আমরা কতটা করেছি, বরং এটা যে আমরা পুরো চেষ্টা করেছি। দুপুরে প্রিয়া ও বিক্রম সেই ঠিকানায় গেল যা আনন্দজি রেখে গিয়েছিলেন। এটি একটি জরাজীর্ণ বাড়ি ছিল, যা একটি ছোট গলিতে গভীরে ছিল। বাড়ির ভেতরে তারা একটি ছোট সিন্দুক পেল। যখন তারা সেটি খুলল, তখন ভেতরের স্মারক জিনিস ও কাগজপত্র দেখে দুজনেই অবাক হয়ে গেল। সিন্দুকে আনন্দজির একটি হাতে লেখা চিঠি ও কিছু দলিল ছিল, যা তার অতীতের বেদনাদায়ক কাহিনী উন্মোচন করে। তিনি জানালেন যে তিনি একসময় একজন সফল ব্যবসায়ী ছিলেন, কিন্তু তার সেরা বন্ধু ঠাকুর সাহেব, যিনি প্রিয়ার মহাজন ছিলেন, তিনি তাকে ধোঁকা দিয়েছিলেন। সিন্ধুকে রাখা অসম্পূর্ণ ব্যবসায়িক চুক্তি থেকে জানা গেল যে ঠাকুর সাহেব তার সম্পত্তি হাতিয়ে নিয়েছিলেন এবং আনন্দজিকে দেউলিয়া করে রেখে গিয়েছিলেন। এই ঘটনাগুলো শুধু তার কর্মজীবন নষ্ট করেনি, বরং তাকে মানুষের ওপর থেকে বিশ্বাস হারাতে বাধ্য করেছিল এবং তাকে পরিবার থেকে দূরে চলে যেতে হয়েছিল। প্রিয়া প্রতিটি পংক্তি পড়ল, সেই অনুশোচনা ও ব্যথা অনুভব করল যা আনন্দজি সহ্য করেছিলেন। চিঠির শেষ পংক্তিতে লেখা ছিল, সর্বদা মনে রেখো, বিশ্বাস সঠিক মানুষের ওপর করতে হয়, কিন্তু দয়া সর্বদা প্রয়োজনীয়। কখনো তোমার দয়া হারিও না, কারণ এটাই সবচেয়ে মূল্যবান জিনিস যা আমরা জীবনে রক্ষা করতে পারি। বিক্রম তার মুষ্টি শক্ত করল, তার চোখ আবেগে ভরে গেল। সে প্রিয়ার দিকে ঘুরল। প্রিয়া, আমাদের সত্যের মোকাবিলা করতে হবে। আমি ঠাকুর সাহেবকে আর মানুষকে কষ্ট দিতে পারি না, যেমন তিনি আমার বাবার সাথে করেছিলেন। প্রিয়া মাথা নাড়ল। তার মন অতীতের ব্যথা ও বর্তমানের দায়িত্বের মাঝে জড়িয়েছিল। সেই সন্ধ্যায় বাড়ি ফেরার পর প্রিয়া মায়ের ছবির সামনে চুপচাপ দাঁড়িয়ে রইল। সে আস্তে বলল, মা, আমি যা সঠিক মনে হয়েছে তাই করেছি। আমি আপনার শেখানো দয়া বজায় রাখব। সত্যের সন্ধান ও পারিবারিক মূল্যবোধ রক্ষার যাত্রা যেন এইমাত্র শুরু হয়েছিল। অনেক ঘণ্টার উদ্বিগ্ন অপেক্ষার পর প্রিয়া ও বিক্রম ডাক্তারের কাছ থেকে খবর পেল যে আনন্দজির অপারেশন সফল হয়েছে, কিন্তু সম্পূর্ণ সুস্থ হতে তার দীর্ঘ সময় লাগবে। এই খবর প্রিয়ার কাঁধ থেকে বোঝা নামিয়ে দিল, কিন্তু সে বুঝতে পারল যে সামনে এখনও অনেক চ্যালেঞ্জ রয়েছে। বিক্রম হাসপাতালের বাইরে বসেছিল, গভীর দৃষ্টিতে প্রিয়ার দিকে তাকাচ্ছিল। প্রিয়া, তুমি ঢাবা চালাতে ও বাবার যত্ন নিতে অনেক কিছু করেছ। মনে হচ্ছে এখন আমাদের পরিবর্তন দরকার। শুধু মেরামত নয়, বরং এটাকে এমন একটি জায়গা বানাতে হবে যেখানে মানুষ সত্যিকার অর্থে আসতে চাইবে। প্রিয়া একটু অবাক হল। তোমার মানে কি? বিক্রম হালকা হাসি নিয়ে বলল, তার চোখে দৃঢ় সংকল্প ছিল। আমরা তোমার ঢাবাকে একটি আরামদায়ক ঐতিহ্যবাহী জায়গায় পরিণত করব। শুধু খাবার বিক্রি করো না, প্রতিটি গ্রাহককে ঘরের মতো অনুভব করাও। তোমার মা যে রান্না করতেন সেগুলি একটি গুরুত্বপূর্ণ আকর্ষণ হবে। প্রিয়া একটু ভাবল এবং তারপর মাথা নাড়ল। আমি রাজি, কিন্তু এসব করার মতো যথেষ্ট টাকা আমার নেই। খরচের চিন্তা আমার ওপর ছেড়ে দাও, বিক্রম দৃঢ়ভাবে বলল।
আনন্দজির অবস্থা স্থিতিশীল হওয়ার সাথে সাথে প্রিয়া ও বিক্রম ঢাবার মেরামত শুরু করে দিল। ছাদ নতুন করা হলো, দেয়ালে হালকা হলুদ রং করা হলো, যা উষ্ণতার অনুভব দিত। কাঠের টেবিল চেয়ারগুলো সহজ কিন্তু সুন্দর ডিজাইনে তৈরি করা হলো, যা গ্রামীণ পরিবেশের সাথে মানানসই ছিল। প্রিয়া মেনুতে সেই ঐতিহ্যবাহী রান্নাগুলো অন্তর্ভুক্ত করল যা তার মা শিখিয়েছিলেন: সামোসা, খিচুড়ি, ডাল ভাত ও কারি। সব কিছু মন দিয়ে এবং পরিচিত স্বাদের সাথে তৈরি করা হয়েছিল। শুরুতে গ্রামের মানুষ এখনও দ্বিধাগ্রস্ত ছিল। আনন্দজি সম্পর্কে গুজব এখনও ছড়িয়েছিল, যার ফলে অনেকে ঢাবায় ফিরে আসতে ভয় পাচ্ছিল। কিন্তু একদিন একটি পরিবার খেতে এলো। তারা পরিবর্তন ও খাবারের পরিচিত স্বাদে অবাক হয়ে গেল। তারপর থেকে প্রশংসা ছড়িয়ে পড়তে লাগল। ঢাবা ধীরে ধীরে ভরতে লাগল। শুধু গ্রাম থেকে নয়, বরং অন্য জায়গা থেকেও মানুষ আরামদায়ক পরিবেশ ও মানসম্মত খাবারের অভিজ্ঞতা নিতে আসতে লাগল। একটি সন্ধ্যায় ঢাবা বন্ধ করার পর প্রিয়া বিক্রম প্রদীপের আলোয় প্রিয়ার সাথে বসেছিল। সে তাকে মনোযোগ দিয়ে দেখে বলল, তুমি আমাকে দয়া সম্পর্কে অনেক কিছু শিখিয়েছ। আগে আমি ভাবতাম জীবনে সব কিছু মেপে চলতে হয়, কিন্তু তোমাকে আমার বাবা ও অন্যান্যদের সাহায্য করতে দেখে আমি বুঝলাম যে দয়ার জন্য কোনো শর্তের প্রয়োজন হয় না। প্রিয়া হালকা হাসল। এটাই কি আমার মা আমাকে শেখাননি? যদি দয়া কাউকে বদলাতে পারে তাহলে এটা সর্বদা সার্থক। দুজন কিছুক্ষণের জন্য চুপচাপ বসে রইল। দুজনের মধ্যে বেড়ে চলা বোঝাপড়া অনুভব করছিল। ঢাবার পুরনো সামগ্রী পরিষ্কার করার সময় প্রিয়া ও বিক্রম প্রিয়ার মায়ের টেবিলে একটি গোপন দেরাজ পেল। ভেতরে একটি পুরনো ফাইল ছিল। তারা সেটি খুলল এবং পেল যে এটি আনন্দজির ব্যবসায়িক প্রকল্প সংক্রান্ত কাগজপত্র ছিল। বিক্রম চুক্তিতে প্রিয়ার মহাজন ঠাকুর সাহেবের নাম বহুবার দেখল। আমি বিশ্বাস করতে পারছি না, বিক্রম রাগে বলল। ঠাকুর সাহেবই সেই ব্যক্তি যিনি আমার বাবার কর্মজীবন ধ্বংস করে দিয়েছেন। তিনি বিশ্বাসের সুযোগ নিয়ে সম্পত্তি হাতিয়ে নিয়েছেন। প্রিয়া বিক্রমের কাঁধে হাত রাখল, তাকে শান্ত করার চেষ্টা করছিল। কিছু করার আগে আমাদের সবকিছু জানতে হবে। তাড়াহুড়ো করলে সবকিছু আরও খারাপ হতে পারে। বিক্রম মাথা নাড়ল, কিন্তু তার চোখে এখনও দৃঢ় সংকল্প ছিল। একদিন সকালে ঠাকুর সাহেব হঠাৎ ঢাবায় এলেন। তিনি ভালো পোশাক পরেছিলেন। তার মনোভাব ঋণ নিতে আসা সেই ভয়ঙ্কর মানুষটির চেয়ে একেবারে আলাদা ছিল। যখন প্রিয়া খাবার নিয়ে এলো তখন ঠাকুর সাহেব আস্তে মাথা নাড়লেন এবং বললেন, তুমি খুব ভালো কাজ করেছ। শুধু ঢাবা বাঁচাওনি, বরং এটাকে এমন একটি জায়গা বানিয়েছ যেখানে মানুষ ফিরে আসতে চায়। কিন্তু মনে হচ্ছে আমাদের কথা বলার দরকার। প্রিয়া অবাক হয়েছিল, কিন্তু শান্ত থাকার চেষ্টা করল। সে জানত না ঠাকুর সাহেব কী চান, কিন্তু মনে হল এটি একটি উত্তেজনাপূর্ণ মোকাবিলা হবে। প্রিয়ার নতুন ঢাবা শুধু দৃঢ়তা ও দয়ার প্রতীক হয়নি, বরং গ্রামের মানুষদের একত্রিত করার একটি কেন্দ্রও হয়ে উঠেছিল। কিন্তু ঠাকুর সাহেবের আশাটা একটি সতর্ক বার্তার মতো ছিল যে অতীত এখনও শেষ হয়নি। প্রিয়ার ঢাবা এখন শুধু এমন একটি জায়গা ছিল না যেখানে গ্রাহকরা সুস্বাদু খাবারের আনন্দ উপভোগ করতে আসত, বরং এটি ভাগ করে নেওয়া ও ভালোবাসার কেন্দ্রও হয়ে উঠেছিল। ঐতিহ্যবাহী স্বাদের খাবার, হালকা হলুদ আলোর নিচে আন্তরিক আলোচনা, এই সব কিছু ঢাবাকে শান্ত গ্রামীণ এলাকার একটি অবিচ্ছেদ্য অংশ করে তুলেছিল। খাবারের পর ঠাকুর সাহেব বসে রইলেন এবং ঢাবার চারদিকে তাকাতে লাগলেন। তার চোখে একটি গভীর চিন্তা ছিল, যেন তিনি পুরনো স্মৃতিতে হারিয়ে গেছেন। তিনি বললেন, তুমি খুব ভালো কাজ করেছ। এই জায়গাটাকে এমন একটি জায়গা বানিয়ে দিয়েছ যেখানে সবাই আসতে চায়। কিন্তু মনে হচ্ছে তুমি পুরো গল্পটা বোঝো না। প্রিয়া তার সামনে চায়ের কাপ রাখল, কণ্ঠস্বর শান্ত রেখে, আপনি যদি বলতে চান তাহলে আমি শুনতে প্রস্তুত। ঠাকুর সাহেব ধীরে ধীরে অতীত সম্পর্কে বলতে শুরু করলেন। তিনি স্বীকার করলেন যে তিনি একসময় আনন্দজির অংশীদার ছিলেন, এবং এই কথা অস্বীকার করলেন না যে তিনি তার বন্ধুর বিশ্বাসের সুযোগ নিয়েছিলেন। কিন্তু তিনি এটাও বললেন যে আনন্দজি খুব জেদি ছিলেন এবং পরামর্শ মানতেন না, যার ফলে গুরুতর পরিণতি হয়েছিল। তিনি সর্বদা মানতেন যে দয়া সব কিছু সমাধান করতে পারে, কিন্তু ব্যবসায় এটা ভুল। ঠাকুর সাহেব ঠান্ডা কণ্ঠে বললেন। প্রিয়া তার অনুভূতি আটকে রাখতে পারল না এবং জবাব দিল, আপনি ভাবতে পারেন দয়া দুর্বলতা, কিন্তু আমার বিশ্বাস এটাই সবচেয়ে বড় শক্তি। আমার মায়ের দয়ায় আনন্দজিকে বাঁচিয়েছে এবং এই দয়াই এই ঢাবাকে ফিরিয়ে এনেছে।
এটা না থাকলে আমি আজ এখানে দাঁড়িয়ে থাকতাম না। ঠাকুর সাহেব চুপ হয়ে গেলেন। তার মুখে একটু কম্পন হল, কিন্তু তর্ক করার বদলে তিনি উঠে দাঁড়ালেন এবং কিছু না বলে ধীরে ধীরে ধাবা থেকে চলে গেলেন। কিছুদিন পর প্রিয়া তাদের সবাইকে ধন্যবাদ জানাতে একটি বিনামূল্যের খাবারের আয়োজন করার সিদ্ধান্ত নিল, যারা এই কঠিন সময় তার পাশে ছিল। সে গ্রামের আরও কিছু মানুষকে কাজে নিয়োগ করল, যারা আর্থিক সংগ্রামে ছিল, যার ফলে তাদের একটি স্থিতিশীল আয়ের উৎস হল। ধাবা ধীরে ধীরে ভাগ করে নেওয়ার প্রতীক হয়ে গেল। সেই দিনের ধন্যবাদ খাবার শুধু সবার জন্য আনন্দ নিয়ে আসেনি, বরং দয়া ও মানবতার বার্তাও ছড়িয়ে দিয়েছিল। বিক্রম দূর থেকে গ্রাহকদের হাসি ও আড্ডার মাঝে ব্যস্ত প্রিয়াকে দেখতে রইল। সে কাছে এসে আসতে বলল, তুমি শুধু তোমার আশেপাশের মানুষের জীবন বদলাওনি, বরং আমাকেও বদলে দিয়েছ। প্রিয়া মুস্কুরাল। আমরা সবাই প্রতিদিন আরও ভালোভাবে বাঁচতে শিখছি। ছোট ছোট পরিবর্তনও অলৌকিক কাজ করতে পারে। একটি সন্ধ্যায় পুরনো কাগজপত্র পরিষ্কার করার সময় প্রিয়া ও বিক্রম ধাবার গোপন দেরাজে একটি গুরুত্বপূর্ণ দলিল পেল। এই দলিলটি আনন্দজি ও ঠাকুর সাহেবের মধ্যে একটি চুক্তি ছিল, যেখানে সেই বিরূপ শর্তগুলো স্পষ্টভাবে লেখা ছিল, যা ঠাকুর সাহেব জেনে শুনে রেখেছিলেন। বিক্রম তার মুষ্টি শক্ত করল। তার কণ্ঠ রাগে ভরা ছিল। সে আমার বাবাকে ধোঁকা দিয়েছে, বিশ্বাসের সুযোগ নিয়ে সম্পত্তি হাতিয়ে নিয়েছে। আমি এটা ক্ষমা করতে পারি না। প্রিয়া তার কাঁধে হাত রাখল এবং নরমভাবে বলল, আমি বুঝতে পারছি তুমি রাগে আছো, কিন্তু আমাদের শান্ত থাকতে হবে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের সব কিছু ভালোভাবে জানতে হবে। যদি আমরা ভুল করি, তাহলে এই বিষয়টা সমাধান করার সুযোগ হারিয়ে ফেলব। বিক্রম মাথা নাড়ল, কিন্তু তার চোখে এখনও দৃঢ় সংকল্প ছিল। একদিন সকালে ঠাকুর সাহেব আবার ধাবায় এলেন, এবার ভিন্ন ভঙ্গিতে। তিনি প্রিয়ার দিকে তাকালেন। তার চোখে এমন কিছু ছিল যা প্রকাশ করা কঠিন ছিল। প্রিয়া বেটি, তিনি ধীর কণ্ঠে বললেন, হয়তো আমি ভুল ছিলাম। আমি অতীত বদলাতে পারব না, কিন্তু আমি আমার ভুল শোধরাতে চাই। আমাকে একটা সুযোগ দাও। ঠাকুর সাহেব ধাবাকে একটি রেস্তোরাঁ শৃঙ্খলে বিকশিত করতে সাহায্য করার জন্য একটি বড় অর্থ বিনিয়োগ করার প্রস্তাব রাখলেন। তিনি বললেন, এটা আনন্দজি ও তার পরিবারের কাছে ক্ষমা চাওয়ার তার উপায়। প্রিয়া এই প্রস্তাবে দ্বিধায় পড়ে গেল। যদিও ঠাকুর সাহেব আন্তরিক মনে হচ্ছিলেন, তিনি তার আসল উদ্দেশ্য নিয়ে প্রশ্ন না করতে পারলেন না। সে একটি বড় মোড়ে দাঁড়িয়েছিল। ধাবার বিস্তারের জন্য প্রস্তাব গ্রহণ করবে, নাকি পরিবারের আত্মসম্মান বজায় রাখতে তা প্রত্যাখ্যান করবে? প্রিয়ার নতুন ধাবা শুধু খাবারের জায়গা ছিল না, বরং দৃঢ়তা, দয়া ও ভাগ করে নেওয়ার মনোভাবেরও প্রতীক ছিল। কিন্তু ঠাকুর সাহেবের প্রস্তাব একটি নতুন চ্যালেঞ্জ তুলে ধরল, যা প্রিয়াকে এমন একটি পরিস্থিতিতে ফেলে দিল, যেখানে তাকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে, যা তার জীবন চিরতরে বদলে দিতে পারে। প্রিয়া সারা রাত ঠাকুর সাহেবের প্রস্তাব নিয়ে ভাবতে রইল। টেবিলে রাখা প্রদীপের হালকা আলোয় তার মায়ের স্মৃতি স্পষ্টভাবে দেখা দিচ্ছিল। তার মনে পড়ল মা যে শিক্ষাগুলো দিয়েছিলেন। তার উষ্ণ কণ্ঠস্বর যেন এখনও কানে বাজছে। ক্ষমা করা শুধু অন্যজনকে একটা সুযোগ দেওয়া নয়, বরং নিজেকেও এগিয়ে যাওয়ার একটি পথ দেওয়া। প্রিয়া নিজেকে জিজ্ঞেস করল, আমি কি অতীতের ক্ষত ছেড়ে দিয়ে নতুন ভবিষ্যৎ গড়তে পারব? শুধু নিজের জন্য নয়, বরং সেই ধাবার জন্যও, যেখানে আমার পরিবারের এত স্মৃতি আছে। পরদিন সকালে প্রিয়া ধাবায় ঠাকুর সাহেবের সাথে দেখা করল। সে দৃঢ় কিন্তু আবেগে ভরা কণ্ঠে বলল, আমি আপনার প্রস্তাব গ্রহণ করছি, কিন্তু একটি শর্তে। সবকিছু স্বচ্ছ ও স্পষ্ট হতে হবে, এবং আপনাকে প্রতিশ্রুতি দিতে হবে যে আপনি আর কখনো কারো বিশ্বাসের সুযোগ নেবেন না। ঠাকুর সাহেব প্রিয়ার কথায় একটু চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পর তিনি আস্তে মাথা নাড়লেন। তোমার মধ্যে আমার চেয়ে বেশি বিশ্বাস আছে। আমি যেমন প্রতিশ্রুতি দিয়েছি তেমনই করব। এদিকে হাসপাতালে আনন্দজি প্রিয়া ও বিক্রমের নিবেদিত সেবার কল্যাণে ধীরে ধীরে সুস্থ হচ্ছিলেন। বিছানায় শুয়ে থাকার দিনগুলোতে তিনি তার জীবন নিয়ে আবার ভাবতে শুরু করলেন। স্মৃতির একটি একটি টুকরো ফিরে আসছিল। একটি দুপুরে যখন প্রিয়া তার সাথে দেখা করতে এলো, তখন তিনি তার হাত ধরে বললেন, তুমি আমার জীবন বদলে দিয়েছ। তুমি যা করেছ তা শুধু আমাকে বাঁচায়নি, বরং আমাকে দয়ার আসল মূল্যও বুঝিয়েছে। প্রিয়া হাসল। আপনি আমাকে শিখিয়েছেন যে দয়া সর্বদা ফিরে আসার পথ খুঁজে নেয়, এবং যখন আমরা এটা দিই তখন এটা বহুগুণে বেড়ে যায়। ঠাকুর সাহেবের বিনিয়োগ ও প্রিয়ার অক্লান্ত প্রচেষ্টায় ধাবার বিস্তার হল। নতুন শাখা ধীরে ধীরে খুলতে লাগল, কিন্তু ধাবার মূল নীতি অপরিবর্তিত রইল। প্রতিটি রান্না মন দিয়ে করা হতো, যা একটি পরিবারের মতো আপন ও উষ্ণতার অনুভব দিত। প্রিয়া তাদের সকলকে ধন্যবাদ জানাতে ধাবায় একটি বড় পার্টির আয়োজন করল, যারা এই কঠিন যাত্রায় তার সাথে ছিল।
উষ্ণ হলুদ আলোয় ভরা পরিবেশে সবাই বসে তাদের সহজ কিন্তু অর্থবহ জীবনের কথা ভাগ করে নিচ্ছিল। পার্টিতে আনন্দজি উঠে দাঁড়ালেন, পরিচিত মুখগুলো দেখলেন এবং বললেন, একসময় আমি সবকিছু হারিয়েছিলাম, সম্পদ, সম্মান, এমনকি পরিবারও, কিন্তু একজন অপরিচিতের দয়া আমাকে বাঁচিয়েছে। আজ আমি বুঝি যে দয়া শুধু একজন মানুষকে বদলায় না, বরং এটা আশেপাশের মানুষদের মধ্যেও ছড়িয়ে পড়ে, যার ফলে তারা আরও ভালো জীবনযাপন করে। যখন পার্টি শেষ হলো, প্রিয়া ও বিক্রম দেয়ালে একটি বড় ছবি লাগালো। তাতে তার মা, আনন্দজি ও তার বাবা ছিলেন। ছবির নিচে সহজ লেখায় একটি ছোট্ট পংক্তি লেখা ছিল, দয়া একটি অমূল্য উপহার, এটাকে পূর্ণ হৃদয় দিয়ে দাও এবং পাও। প্রিয়া ছবিটি দেখল, তার মন আবেগে ভরে গেল। সে বাবাকে বলল, আমার বিশ্বাস মা এই সব দেখছেন এবং আমরা যা করছি তাতে তার গর্ব হচ্ছে। প্রিয়ার বাবা মাথা নাড়লেন, তার চোখে জল চমকাচ্ছিল যা তিনি লুকোতে পারলেন না। প্রিয়া ঢাবার দরজায় দাঁড়িয়েছিল, রাতের নীরবতায় আলোকিত প্রদীপের ঝলমলে আলো দেখছিল। ভেতর থেকে আসা হাসি ও কথোপকথনের উষ্ণ শব্দ তাকে হাসতে বাধ্য করল। সে মনে মনে বলল, দয়া সর্বদা ফিরে আসার পথ খুঁজে নেয়, এবং যখন আমরা এটা দিই তখন আমরা শুধু আনন্দ পাই না, বরং আশেপাশের মানুষদের সাথে গভীর সম্পর্কও পাই। ঢাবা এখন শুধু সুস্বাদু খাবার পরিবেশন করার জায়গা ছিল না, বরং এটা হৃদয়কে যুক্ত করার, ভাগ করে নেওয়ার এবং মানবতার প্রতীক হয়ে উঠেছিল। বন্ধুরা, আপনারা সবাই কোথা থেকে আমাদের শুনছেন নিচে কমেন্ট করে অবশ্যই জানান। আজকের এই গল্পটা আপনাদের কেমন লাগলো সেটাও আমাদের বলবেন। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আপনি ও আপনার পরিবার সর্বদা সুস্থ, সুখী ও নিরাপদ থাকুন। আপনার জীবনেও যদি এরকম কোনো অনুপ্রেরণামূলক বা আকর্ষণীয় গল্প থাকে যা আপনি সবার সাথে ভাগ করে নিতে চান, তাহলে আমাদের অবশ্যই পাঠান, যাতে আমরা সেটা সবার কাছে পৌঁছে দিতে পারি।